নমস্কার, আমি প্রবীর। গত পর্বগুলির মতোই আজকের পর্বেতেও আমরা তুলে ধরেছি বরপুরা হাই স্কুল থার্ড সামারটিভ টেস্ট 2024 ক্লাস 7 এর সম্পূর্ণ প্রশ্নপত্রের সমাধান, অর্থাৎ 70 নম্বর প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান আমরা আমাদের এই পর্বে তুলে ধরেছি মূলত দুটি পর্বের মাধ্যমে। যা প্রথম পর্বে রয়েছে 40 নম্বরের সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত এবং সমস্যামান পাটিগণিতের প্রশ্নগুলি, এবং দ্বিতীয় পর্বেতে রয়েছে 30 নম্বরের বীজগণিত, জ্যামিতি, স্তম্ভচিত্র এবং পাশাপাশি বীজগণিতের সমাধান, উৎপাদক বিশ্লেষণ ইত্যাদি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির সমাধান। তো সেই কারণে আমাদের আজকের ভিডিওটা সম্পূর্ণরূপে দেখো, তার সাথে সাথে অবশ্যই প্রত্যেকের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করো, আর তার সাথে সাথে তোমাদের মতামত তুলে ধরো। আর সকলকে বলি, আগামী সপ্তাহ থেকেই আমরা শুরু করছি ষষ্ঠ শ্রেণীর কেশবচন্দ্র নাগের নবগণিত বইয়ের সমাধান। আর তারই পাশাপাশি নতুন বই হাতে পাওয়ার পর সপ্তম শ্রেণীর যে মধ্যশিক্ষা পর্ষদের বইটি রয়েছে তারও সমাধান আমাদের এই তিনত্ব চ্যানেলের ক্লাসে আমরা তুলে ধরব। আমরা প্রশ্নগুলির সমাধান মূলত বোর্ডেতে করে দিচ্ছি, তার পাশাপাশি তোমাদের জ্যামিতির যে অংশগুলো তা এই খাতার মাধ্যমে তুলে ধরা হবে। তো সেই কারণে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ ভিডিওটা দেখলে আগামী দিনে 70-এ 70 পাওয়া তোমাদের কাছে খুবই সহজ হবে। তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। যে গত পর্বগুলির মতোই আজকের পর্বটিও তোমরা সম্পূর্ণরূপে দেখো এবং সেই সঙ্গে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর তোমাদের মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। তার সাথে সাথে আমি আমার সকল ভিউয়ার্স, সচেতন অভিভাবক এবং প্রিয় ছাত্রছাত্রীদের কাছে বিশেষরূপে আবারও আবেদন করব যে অবশ্যই তোমরা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাতে করে আগামী দিনে এরকমই গুরুত্বপূর্ণ সমস্ত ভিডিও, অর্থাৎ বিশেষ করে এই গণিতের ক্লাস আমি প্রবীর তোমাদের তুলে দেব। তো সেই কারণে আজকের এই পর্বটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে রয়েছে অতি সংক্ষিপ্তধর্মী 6 নম্বরের, সংক্ষিপ্তধর্মী রয়েছে দেখো 14 নম্বরের, এবং পাটিগণিত থেকে রয়েছে 20 নম্বরের। মোট 40 নম্বরের সমাধান আজ আমরা শুরু করতে চলেছি। তো দেখো, একের দাগের প্রশ্নে কি বলেছে? একের দাগের প্রশ্নে বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে প্রশ্নগুলির প্রত্যেকটির উত্তর দেওয়া রয়েছে, আমাদেরকে উত্তরটা বাছতে হবে। তো প্রথমের প্রশ্নে বলা আছে এর দাগে কি রয়েছে না, এখানে রয়েছে 4:5 সমানুপাতি 64:x। বলা হচ্ছে x এর মান কত হবে। তো এই সমানুপাতি থেকে আমাদের x এর মান বার করতে হবে। x হলো এখানে চতুর্থ সমানুপাতি। তাহলে x সমান সমান কি না, আমরা জানি চতুর্থ সমানুপাতি সমান দ্বিতীয় গুণ তৃতীয়, অর্থাৎ 5 গুণ 64 বাই প্রথম ছিল কি না 4 দিয়ে ভাগ করবো, অর্থাৎ 4 16 হবে 64, তাহলে 5 16 হবে 80, অর্থাৎ x এর মান হলো 80। তার মানে এক্ষেত্রে আমরা দ্বিতীয় যে অপশানটা রয়েছে, অপশানে ছিল 72, 80, 70 এবং 50, 80 হবে আমাদের সঠিক উত্তর। তাই তোমরা যে অপশানটা রয়েছে 80-তে, সেখানে কি করব না নিচে দাগ দেবে। এবার দেখো বিয়ের দাগের প্রশ্ন। বিয়ের দাগের প্রশ্নে বলা আছে কি √, আবার রুট, অর্থাৎ রুটের ভিতরে রুট, সেখানে রয়েছে 4/9 যোগ আছে √100/9 সমান সমান কত হবে সেটা বার করতে হবে। তাহলে এই বড় রুটটা রাখলাম। এখন এই ছোট রুটটা তুলতে গেলে 4/9, অর্থাৎ 4/9 বর্গমূল করলে হবে 2/3 যোগ 100/9 তার বর্গমূল, 100 বর্গমূল করলে হয় 10, আর 9 বর্গমূল করলে হয় 3। এবার কি হবে, লসাগু হবে 3, আর এটা হবে কত 2 যোগ 10 মানে 12, অর্থাৎ √12/3 কাটাকাটি করলে হয় 3 4 12, অর্থাৎ 4 বর্গমূল মানে 4 বর্গমূল সমান সমান হবে 2। অর্থাৎ এক্ষেত্রে অপশানটা হবে, প্রথমেই যে অপশানটা দেওয়া রয়েছে 2 আছে, 4 আছে, 3 আছে আর 1 আছে, এক্ষেত্রে উত্তরটা হবে 2। এবার দেখো সি এর দাগের প্রশ্ন। সি এর দাগের প্রশ্নে কি বলা আছে? এখানে বলা রয়েছে কে এর কোন মানটির জন্য c² + kc + 1/9 পূর্ণবর্গ হবে। তো দেখো এখানে এই c² প্লাস এই 1/3 লিখছি, এটা যেহেতু 1/9 রয়েছে একেও বর্গাকারে লিখলাম, তারপর রয়েছে কি না প্লাস কেসি, এভাবে লিখলাম, সমান সমান এটাকে যদি আমরা বর্গের সূত্রে নিয়ে যাই তাহলে হবে c + 1/3 তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বলতে এখানে c আর b বলতে হবে 1/3, আর এটা আছে কেসি, অর্থাৎ প্লাস কেসি। তাহলে
এটা হলো সেই বর্গ, এটা প্লাসও হতে পারে মাইনাসও নিয়ে যেতে পারি, এখানে প্লাস হলে এখানে মাইনাস, এখানে মাইনাস হলে এখানে প্লাস হবে, সূত্র তোমরা জানো। তো এবার এই অংশ দুটো তার মানে সমান, তাহলেই কিন্তু এটা কেটে যাবে এবং কেটে গেলে তবেই এটা কী হবে না বর্গাকারে আসবে। তাহলে আমরা লিখতে পারি অতএব KC সমান সমান এটা হতে পারে -2C × 1/3। CA কেটে গেল, তাহলে থাকছে কি না K সমান সমান এটা হবে কত না -2/3। এখন এখানে যখন আমরা প্লাস করলাম তখন আমরা কে এর মানটা কিন্তু এটা পেলাম। যদি এটাকে আমরা আবার মাইনাস করতাম তাহলে এখানে কিন্তু এই চিহ্নটা পরিবর্তিত হতো, অর্থাৎ এটা ধনাত্মক হয়ে যেত, ঋণাত্মক ছিল ধনাত্মক হয়ে যেত। তাহলে কে এর মানটা সঠিক করতে হবে কি, তাহলে আমরা লিখব কে সমান সমান +-2/3, +-2/3 হবে এক্ষেত্রে সঠিক উত্তর, অর্থাৎ এখানে অপশন দ্বিতীয় অপশনটা হবে এর সঠিক উত্তর। এবার দেখো ডি এর দাগের প্রশ্ন। ডি এর দাগের প্রশ্নে কি বলা আছে, এখানে বলা রয়েছে x + 5 = 0 সমীকরণটির চল কোনটি। দেখো এখানে 5 হলো একটি ধ্রুবক আর x হলো এখানে চল, তাহলে চল হবে চল সমান সমান x, তার মানে দ্বিতীয় অপশনটা হবে, তৃতীয় অপশনটি হবে এর সঠিক উত্তর। এবার ই এর দাগের প্রশ্ন। ই এর দাগের প্রশ্নে বলেছে বর্গক্ষেত্রের প্রতিসম রেখার সংখ্যা। একটি বর্গক্ষেত্রের প্রতিসম রেখা হবে তাদের বাহুগুলির মধ্যবিন্দু দিয়ে গঠিত দুটি প্রতিসম রেখা আর কর্ণ বরাবর দুটি, তার মানে হলো মোট 4টি প্রতিসম রেখা তৈরি হবে। তাহলে এটা হবে 4টি, তাহলে এটা হলো 4টি। এবার রয়েছে এফে 10টি বাহু বিশিষ্ট বহুভুজের কর্ণের সংখ্যা। 10টি বাহু বিশিষ্ট বহুভুজের কর্ণ সংখ্যা, দেখো সূত্রটা কি, সূত্র হলো না n × n - 3/2, তার মানে n বলতে এখানে বাহু, অর্থাৎ 10 - 3/2 সমান সমান 10 গুণ 10 থেকে 3 চলে গেলে থাকে 7/2, 2 5 হবে 10 সমান সমান 35টি। তাহলে যে বহুভুজের বাহু সংখ্যা হলো 10 তার কর্ণ সংখ্যা হবে কত না 35টি, অর্থাৎ এফের দাগের এই 3 নম্বর যে অপশানটা রয়েছে 35টি, এটি হবে এর সঠিক উত্তর। তো এই হলো আমাদের এই পর্বের এই বরকুড়া হাই স্কুল থার্ড সামারটিভ টেস্ট 2024-এর যে প্রশ্নপত্রটি আমার হাতে রয়েছে তার সমাধানের একের দাগের 6টি অত্যন্ত গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্তধর্মী প্রশ্ন, তার সমাধান আমরা তুলে ধরলাম। ঠিক একই রকমভাবে আমরা বাকি যে সংক্ষিপ্তধর্মী এবং পাটিগণিতের প্রশ্নগুলি রয়েছে তারও সমাধান আমাদের এই পর্বে আমরা তুলে ধরব, অর্থাৎ সর্বমোট এই প্রশ্নপত্রের 70-এর মধ্যে 40 নম্বরের সমাধান আজকের পর্বে আমরা তুলে ধরছি। তো সেই কারণে অবশ্যই চ্যানেলটিকে সকলে সাবস্ক্রাইব করে আবারও তোমাদের মতামত তুলে ধরো আর সম্পূর্ণ ভিডিওটা দেখো। তো চলো এবার আমরা চলে যাব বাকি প্রশ্নগুলির সমাধানে। 2-এর দাগের প্রশ্ন, এখানে বলা রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও 7টি, অর্থাৎ 7টি প্রশ্নের উত্তর দিতে বলা আছে, মোট 8টি প্রশ্ন রয়েছে। তাহলে 2-এর দাগের প্রশ্ন এ, 2-এর এতে বলেছে মান নির্ণয় করো। এখানে আছে কি না, এখানে রয়েছে 10⁻³ × 10⁻⁴/2⁵ × 5⁴। তাহলে আমরা এটাকে এভাবেও লিখতে পারি, দেখো এখানে 2 এর পাওয়ার হলো 5, এখানে 5 এর পাওয়ার 4, তাহলে কমটা হলো 4। আমরা এখানে তাহলে লিখতে পারি কি না 10⁻³ × 10⁻⁴, এখানে আমরা লিখে নিচ্ছি ডাইরেক্ট 10⁻⁴, এখনও একটা 2⁻, তার মানে এখানে ছিল 2⁻, অর্থাৎ একটা 2 থাকবে, এটা 2 থাকবে এখন, তাহলে এটাতে কেটে গেল। এখন 10⁻³ এর অর্থ হলো কি না 10 × 10 × 10/2, 25, তাহলে 2 5 10 সমান সমান আমরা লিখতে পারি এভাবে 10⁻² × 5, এভাবে লেখা যায়, মানে এটা হলো 500, গুণফল হলো এর 500।
এটা হবে। এবার বিয়ের দাগের প্রশ্ন। বিয়ের দাগের প্রশ্নে বলা আছে দুটি সংখ্যার অনুপাত 5:7 বা 5:7 এবং এদের সংখ্যা দুটির বলেছে গসাগু হলো 13 হলে সংখ্যা দুটি কী কী হবে। 5 এবং 7 যে অনুপাত দেওয়া রয়েছে এরা হলো মৌলিক বা পরস্পর মৌলিক। আমরা জানি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু সমান সমান হয় 1। এখানে সংখ্যা দুটি কী কী চাওয়া হয়েছে, তাহলে আমরা এখানে লিখব প্রথম সংখ্যা। প্রথম সংখ্যা সমান সমান কত হবে না, এক্ষেত্রে লিখব আমরা 5/1 গুণ 13। আর দ্বিতীয় সংখ্যা সমান সমান 7/1, যেহেতু 5 এবং 7-এর গসাগু হলো 1 সেহেতু আমরা নিচে লিখছি 1 গুণ 13 সমান 5 13 65 আর একটা হবে 7 13 91। তাহলে সংখ্যা দুটো হবে 65 এবং 91। এবার সি এর দাগের প্রশ্ন। এখানে বলা আছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর উৎপাদকগুলির সমষ্টি কত। এই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা কি না a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ এখানে দুটো উৎপাদক, এ একটা উৎপাদক আর এ একটা উৎপাদক। তাহলে এই a প্লাস বি আর যোগ করে দিচ্ছি আমরা a মাইনাস বি সমান সমান কী হবে, তাহলে মাইনাস বি প্লাস বি কেটে গেল অর্থাৎ 2a। তাহলে উৎপাদক দুটির যোগফল হলো কত না 2a। 2a হবে উৎপাদক দুটির যোগফল। এবার দেখো ডি এর দাগের প্রশ্ন কি রয়েছে। ডি এর দাগের প্রশ্ন এক্ষেত্রে বলা আছে 2p প্লাস 1/p সমান 5 হলে p স্কোয়ার প্লাস 1/4p স্কোয়ার সমান কত। তাহলে এখানে রয়েছে 2p প্লাস 1/p সমান সমান 5। আবার এটা দেওয়া আছে আর যেটার মান চাওয়া হয়েছে সেখানে আছে কি না শুধু p স্কোয়ার, আর দ্বিতীয় অংশটা অর্থাৎ বি এর অংশতে রয়েছে 1/4p স্কোয়ার। তো এখানে এই 2টা কাটার জন্য কি করব, নিচে 2 দিয়ে ভাগ হবে, তাহলে 2 দিয়ে ভাগ, এখানে তাহলে 2 আসবে, তাহলে সমগ্র অংশটাকেই আমরা 2 দিয়ে ভাগ করছি। এটাকে যদি 2 দিয়ে ভাগ করি কী হবে না এটা হয়ে যাবে p প্লাস এখানে হয়ে যাবে 1/2p সমান সমান এটা হবে 5/2। অর্থাৎ আমরা উভয়কেই এখানে 2 দিয়ে ভাগ করলাম অর্থাৎ 2 দিয়ে ভাগ করলাম, এটা পেলাম। এখন রয়েছে কি না p স্কোয়ার প্লাস 1/4p স্কোয়ার সমান সমান দিয়ে লিখতে পারি p তার হোল স্কোয়ার প্লাস 1/2p তার হোল স্কোয়ার। এবার এই a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে করলে এটা পেলে কি পাবো না p প্লাস 1/2p তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু p ইন্টু 1/p এটা পাচ্ছি। তাহলে এখন এই p এ কেটে গেল। এবার p প্লাস 1/2p তার হোল স্কোয়ার মানে এটা 5/2 তার হোল স্কোয়ার মাইনাস 2 সমান সমান কত পাচ্ছি না এটা হবে 25/4 25/4 বিয়োগ হবে 2। তাহলে উত্তরটা পাবো কি 4 দুগুণে 8, 25 থেকে 8 চলে গেলে হবে 17/4 সমান সমান 4 পূর্ণ 1 4। তাহলে উত্তরটা পাবো আমরা এই p স্কোয়ার প্লাস 1/4p স্কোয়ার সমান সমান পাবো আমরা 4 পূর্ণ 1 4। তো এই হলো আরও 4টি গুরুত্বপূর্ণ সংক্ষিপ্তধর্মী প্রশ্নের সমাধান। এবার আমরা চলে যাব আরও বাকি যে প্রশ্নগুলো রয়েছে তার সমাধানে, এই অংশটা পরিষ্কার করে নিয়ে। তো চলো, 2 দাগের ই এর প্রশ্ন। 2 দাগের ই কি বলেছে, বলেছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের প্রতিসম রেখার সংখ্যা কত চিত্র সহ একে দেখাও। তো দেখো এটা হলো একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ যার এই এ বি সমান এসি, অর্থাৎ এই বাহুটা সমান এই বাহুটা, সেই কারণে এটা সমদ্বিবাহু ত্রিভুজ। এর প্রতিসম রেখা হবে একটি, অর্থাৎ এটা হবে এর প্রতিসম রেখা, মানে একে এই রূপে আমরা সমান দুটো খণ্ডে বিভক্ত করতে পারি। তো এই কারণে এটা হবে কি না একটা প্রতিসম রেখা থাকবে, একটি প্রতিসম রেখা, একটি প্রতিসম রেখা থাকে। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের একটি প্রতিসম রেখা থাকে। এবার দেখো পরের পৃষ্ঠায় এফ এর দাগের প্রশ্ন কি রয়েছে, বলেছে রম্বস ও বর্গক্ষেত্রের পার্থক্য লেখো। দুটো পার্থক্য আমরা দেব, আমরা বহুবার আমাদের এই ত্রিনেত্র চ্যানেলের ক্লাসে তুলে ধরেছি।
এটা হলো একটা বর্গক্ষেত্র, আর এটা হলো একটা রম্বস। এটা হলো একটা রম্বস। এদের পার্থক্য করলে কি পাবো না, বর্গক্ষেত্রের এই কর্ণগুলো সমান আর রম্বসের কর্ণগুলি অসমান। তাহলে এক, কর্ণগুলি সমান, কর্ণ দুটি সমান সমান। এখানে লিখব আমরা কর্ণ দুটি অসমান। রম্বসের কর্ণ দুটি অসমান আর বর্গক্ষেত্রের কর্ণ দুটি সমান। আবার এই বর্গক্ষেত্রের কোণগুলি হবে সমকোণ, প্রত্যেকটা হবে সমকোণ। তাহলে 2-এর দাগে লিখব কি, কোণগুলি সমকোণ সমকোণ। আর এক্ষেত্রে রম্বসের কোণগুলি কিন্তু সমকোণ নয়। তাহলে এখানে লিখব কোণগুলি সমকোণ নয়। এই হলো একটি বর্গক্ষেত্র এবং একটি রম্বসের মধ্যে দুটি গুরুত্বপূর্ণ পার্থক্য। এবার দেখো জি-এর দাগের প্রশ্ন। জি-এর দাগের প্রশ্নে বলা আছে কি, চিত্রসহ সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের সংজ্ঞা লেখো। সমদ্বিবাহু ট্রাপিজিয়াম সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। তাহলে কি লিখতে পারি, সমদ্বিবাহু ট্রাপিজিয়াম কাকে বলে না, যে ট্রাপিজিয়ামের তির্যক বাহু জোড়া সমান তাকে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম বলে। অর্থাৎ এর চিত্রটা হবে এরূপ। এখানে এ বি সি ডি এই তির্যক বাহু জোড়া, অর্থাৎ এখানে এই এ বি সমান সমান ডিসি হবে, অর্থাৎ এই বাহু জোড়া সমান হবে, সেই কারণে এটা হবে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। এবার দেখো 2-এর এইচ-এর দাগের প্রশ্ন কি রয়েছে। এখানে বলা আছে দুটি অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক x এবং দশক স্থানীয় অঙ্ক y হলে সংখ্যাটি কত। আমরা জানি দশক স্থানীয় অঙ্ক তাকে 10 দিয়ে গুণ হবে, তাহলে 10 গুণ y যোগ একক স্থানীয় অঙ্ককে 1 দিয়ে গুণ, অর্থাৎ একক স্থানীয় অঙ্ক হলো x, তাকে 1 দিয়ে গুণ করলাম, সমান সমান হবে 10y প্লাস x। এটা হবে সংখ্যাটি। তাহলে আমাদের যে 2-এর দাগের প্রশ্নগুলো ছিল 8টি, সেই 8টি প্রশ্নের সমাধান আমরা এইভাবে চিত্র সহযোগে তোমাদের বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা সম্পূর্ণরূপে বুঝতে পেরেছো। মনে রাখবে, যাদের এখনও পরীক্ষা হয়নি বা আগামী দিনে যখন পরীক্ষায় বসবে যারা দিলে, তারা অবশ্যই এই সমাধানগুলি দেখে নাও যে কীভাবে প্রশ্নগুলির সমাধান করতে হতো, কীভাবে করে এসেছো, বা আগামী দিনে যারা পরীক্ষায় বসবে কীভাবে এর সমাধান দেবে। তো সম্পূর্ণটাই আমরা বুঝিয়ে দিলাম। এবার চলে যাব বাকি প্রশ্নগুলোতে। আজকের পর্বের যে পাটিগণিতের প্রশ্নগুলো রয়েছে 3-এর দাগের, সেই প্রশ্নগুলির সমাধান। তো চলো 3-এর দাগের প্রশ্ন, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 4×5 20 নাম্বার। 3-এর দাগের এ প্রথম প্রশ্ন কি রয়েছে, বলেছে 3টি ধনাত্মক পূর্ণ সংখ্যার প্রথম ও দ্বিতীয়টির গুণফল 24, দ্বিতীয় ও তৃতীয়টির গুণফল 48 এবং প্রথম ও তৃতীয়টির গুণফল 32, সংখ্যা 3টি নির্ণয় করো। তো আমরা কিভাবে এদের নির্ণয় করব না, প্রথম গুণ দ্বিতীয়, আবার এদের গুণ করছি আমরা দ্বিতীয় গুণ তৃতীয়, এবং কি রয়েছে না প্রথম গুণ তৃতীয়। এবার প্রথম গুণ তৃতীয় সমান সমান 3টি সংখ্যার গুণফল হবে 24 48 গুণ 32, 24 গুণ 48 গুণ 32, 3টি অঙ্ক সংখ্যা রয়েছে। এখন প্রথম
দ্বিতীয় দ্বিতীয় তৃতীয় প্রথম তৃতীয় এভাবে গুণ করলে আমরা পাচ্ছি কি না প্রথম স্কোয়ার গুণ দ্বিতীয় তার স্কোয়ার গুণ তৃতীয় তার স্কোয়ার সমান সমান 24 গুণ 48 গুণ 32। এবার এভাবেও লিখতে পারি এটা প্রথম গুণ দ্বিতীয় গুণ তৃতীয় তার স্কোয়ার বা বর্গ সমগ্র অংশটি বর্গ করে নিলাম সমান সমান এখানে 24 গুণ 48 গুণ 32 বা এই প্রথম গুণ দ্বিতীয় গুণ তৃতীয় সংখ্যা এখানে বর্গ ছিল আমরা বর্গের তুলে দিলাম তার মানে এখানে হবে বর্গমূল অর্থাৎ 24 গুণ 48কে যদি আমরা লিখি তাহলে লিখতাম কি না 24 গুণ 2 এভাবে লিখলাম আর 32 একে লিখবো আমরা 2 গুণ 16। এখন এটা থেকে বর্গমূল করছি তাহলে বর্গমূল চিহ্ন দেওয়া আছে বর্গমূল থেকে বেরিয়ে আসবে কি দুটো 24 আছে তাহলে একটা 24 বেরিয়ে আসবে দুটো 2 আছে তাহলে একটা 2 বেরিয়ে আসবে আর 16 এর যদি বর্গমূল করি তাহলে হবে কত 4 তাহলে 4 দুগুণে হলো 8 8কে 24 দিয়ে গুণ করলে কত হবে 8 4 32 8 দুগুণে 16 আর 3 হবে 19 অর্থাৎ 192। তার মানে প্রথম গুণ দ্বিতীয় গুণ তৃতীয় সংখ্যা সমান সমান হলো 192। এখন প্রথম আর দ্বিতীয়তে গুণ করলে হয় কত 24 দ্বিতীয়র সঙ্গে তৃতীয় গুণ করলে হবে 48 আর প্রথমের সঙ্গে তৃতীয় গুণ করলে হবে 32 এটা বলেই দেওয়া আছে। তাহলে আমরা একটি একটি করে বার করছি প্রথম সংখ্যা সমান সমান এখানে দ্বিতীয় গুণ তৃতীয় অর্থাৎ এই 192কে যদি ভাগ দিই আমরা কত দিয়ে না এই দ্বিতীয় এবং তৃতীয়র গুণফল দিয়ে তার মানে 48 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হবে 48 দিয়ে ভাগ করলে হবে 4 এটা হবে 4 4 8 32 4 4 16 আর 3 হবে 19। ঠিক একই রকমভাবে দ্বিতীয় সংখ্যা সমান সমান 192 ভাজিত এখানে দ্বিতীয় সংখ্যা নেই কোথায় এখানে অর্থাৎ প্রথম এবং তৃতীয়র গুণফল বলা ছিল 32 সেই 32 দিয়ে ভাগ দেব সমান সমান কি হবে দেখো 6 দিয়ে 12 6 3 18 আর 19 তাহলে এটা হবে 6। এবার তৃতীয় সংখ্যা সমান সমান হবে 192 ভাজিত তৃতীয় সংখ্যা নেই এখানে প্রথম গুণ দ্বিতীয় কত না 24 তাহলে একে 24 দিয়ে ভাগ করব তাহলে কি হয় 24 8 192। অর্থাৎ যে তিনটি অঙ্ক ছিল সেই তিনটি অঙ্ক কি এখানে প্রথম সংখ্যাটা হবে 4 দ্বিতীয় সংখ্যাটা হবে 6 আর তৃতীয়টা হবে 8। তো এইভাবে আমরা অঙ্কটির সমাধান করব। এই গেল আমাদের প্রথম অঙ্কটির সমাধান অর্থাৎ 3 দাগের পাটিগণিতের যে 5টি প্রশ্ন রয়েছে এখানে এই পৃষ্ঠায় সেই 5টি প্রশ্নের একটি প্রশ্নের সমাধান তুলে দিলাম। তো চলো বাকি প্রশ্নগুলির সমাধান ঠিক একইভাবে তুলে দিই। 3 দাগের বি কি বলছে 9000 টাকা 3 বন্ধুর মধ্যে এমনভাবে ভাগ করে দিই যেন প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায় এবং তৃতীয় বন্ধু প্রথম 2 বন্ধুর প্রাপ্য মোট টাকার অর্ধেক পায় কে কত টাকা পাবে নির্ণয় করো। তো এক্ষেত্রে এটা পাটিগণিতের নিয়মেও করতে পারো আর বীজগণিতের নিয়মেও করা যাবে। তো আমরা বীজগণিতের নিয়মে এটা করেছি অর্থাৎ তোমাদের এক্স ধরে অঙ্কটি সমাধান করব। তাহলে প্রথম বন্ধু পাবে ধরি প্রথম বন্ধু পাবে সমান সমান x টাকা অতএব দ্বিতীয় বন্ধু পাবে কত না তার দ্বিগুণ টাকা অর্থাৎ 2 × x সমান সমান 2x টাকা আর তৃতীয় বন্ধু পাবে এই প্রথম 2 জন বন্ধুর অর্ধেক টাকা। তাহলে তৃতীয় বন্ধু পাবে সমান সমান x + 2x / 2 সমান 3x / 2 টাকা। তার মানে প্রথম বন্ধু পেল x টাকা দ্বিতীয় বন্ধু পেল 2x টাকা আর তৃতীয় বন্ধু পেল 3x / 2 টাকা। এই টাকাগুলো মিলেই হলো 9000 টাকা। তাহলে শর্তে সমীকরণটা হবে এরূপ x + 2x + 3x / 2 সমান সমান 9000 বা এখানে লসাগু হবে 2 তাহলে হবে 2x + 4x + 3x সমান সমান হলো 9000 বা 9000। এখন 4 3 7 আর 2 9 বা 9x সমান 9 2 × 18 এখানে 2 ভাগ ছিল 2 গুণ করে দিলে হবে 18000 বা x সমান সমান 18000
বাই 9, 9 2 হবে 18, অর্থাৎ 2000। তাহলে x সমান সমান হলো কত না 2000 টাকা। তার মানে প্রথম বন্ধু পেল কত 2000। তাহলে এখানে লিখবো আমরা প্রথম বন্ধু পাবে সমান সমান 2000 টাকা, দ্বিতীয় বন্ধু পাবে সমান 2000 গুণ 2 সমান 4000 টাকা, আর তৃতীয় বন্ধু পাবে সমান সমান 2000 যোগ 4000 বাই 2 সমান 6000কে 2 দিয়ে ভাগ করলে হবে 3000 টাকা। তাহলে আমরা কি দেখলাম না প্রথম বন্ধু পেল 2000 টাকা, দ্বিতীয় বন্ধু পেল 2000 গুণ 2 সমান 4000 টাকা, আর তৃতীয় বন্ধু পাবে 2000 যোগ 4000 বাই 2 সমান সমান 3000 টাকা। তো এইভাবে আমরা এই প্রশ্নটির সমাধান করে দিলাম। এবার চলে যাবো আমরা পরের যে প্রশ্ন তার সমাধানে। তো দেখো 3 এর দাগের প্রশ্ন, 3 এর সি। এখানে কি বলা রয়েছে আলো 1 সেকেন্ডে যায় 1,86,000 মাইল, আবার 1 মাইল সমান 1.6093 কিমি। আলো 1 সেকেন্ডে যত দূর যায় তা কিলোমিটারে আসন্ন মানে প্রকাশ করো 3 দশমিক স্থান পর্যন্ত। তার মানে আলো 1 সেকেন্ডে কত কিমি যায় বা কিলোমিটার যাবে সেটা আমাদের বার করতে হবে। তো আমরা এভাবে লিখব 1 মাইল সমান সমান কত কিমি না 1.6093 কিমি। এবার 1,86,000 মাইল, 1,86,000 মাইল, কারণ আলো 1 সেকেন্ডে যায় 1,86,000 মাইল সমান সমান কত হবে না 1.6093 ইন্টু এই 1,86,000 এত কিমি হবে। এবার এটা সমাধান করার জন্য আমাদের স্বাভাবিকভাবে এটা গুণ করতে হবে। তো আমরা গুণ করব, কি আছে না এখানে আমরা লিখছি 16093, আর এখানে রয়েছে আমরা 186 লিখলাম, এভাবে গুণ করছি। তাহলে কত হবে 6 3 হবে 18, 6 9 54 আর 55, 5 নেমে যাবে, 6 6 36, 6 1 6 3 9, 8 দিয়ে গুণ করলে এটা 6 এটা 18 আছে, তাহলে এটা 3 গুণ, অর্থাৎ এই অংশটাকে আমরা 3 গুণ করে এখানে বসিয়ে নিতে পারি। 3 গুণ করলে কি হবে না 3 8 24 4, 3 5 15 16 17, 3 5 15 আর একে হবে 16, 3 6 18 আর একে হবে 19, 3 9 27 আর একে হবে 28। তাহলে বসছে কত 8 5 4 9, 7 5 12, 6 6 12 আর একে 13, 9 9 18 আর একে 19, 8 আর একে 9 2, অর্থাৎ আমরা পাবো এটা 2 9 9 3 2 9 8। 3টে শূন্য ছিল, 3টা শূন্য বসালাম, এত কিমি। এখানে দশমিক ছিল কটার পর, দশমিক ছিল 1 2 3 4টের পর, তাহলে 1 2 3 4টে মানে এখানে বসবে। এবার প্রশ্নে বলা ছিল কি না 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নিতে বলেছে, তাহলে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নিলে কত হচ্ছে, এখানে 4টে দশমিক, 4টের পর দশমিক, আমরা 4টের পর দশমিক বসিয়ে নিয়েছি, সমান সমান তাহলে আমরা লিখব কি না 2 9 9 3 2 9 দশমিক 8 কিমি। তার মানে আলো 1 সেকেন্ডে এই 1,10,100,000 অর্জিত লক্ষ্য 2,99,329.8 কিমি যাবে, এতটা যাবে। তো এই হলো আমাদের সি এর দাগের প্রশ্ন। এবার আমরা চলে যাব ডি এর দাগের প্রশ্নে, এই অংশটাকে পরিষ্কার করে নিই। তো চলো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, তাহলেই কিন্তু বাকি প্রশ্নগুলির সমাধানও তোমরা বুঝে যাবে। এর প্রশ্ন কি বলছে একটি ট্রেন 210 মিটার ও 122 মিটার দীর্ঘ দুটি সেতু যথাক্রমে 25 সেকেন্ডে ও 17 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য ও গতিবেগ নির্ণয় করো। তাহলে 25 সেকেন্ডে আর 17 সেকেন্ডে অতিক্রম করছে। আমরা এভাবে লিখতে পারি 25 সেকেন্ডে যেটা যাচ্ছে মানে ট্রেনটার দৈর্ঘ্যটা স্থির আছে, সেতুটার দৈর্ঘ্য ভিন্ন ভিন্ন, একটা 210 মিটার আর একটা হলো 122 মিটার। তো আমরা এটাকে স্টেজ তৈরি করে করতে পারি। এখানে দৈর্ঘ্য মিটার
আর এখানে সময় ব্র্যাকেটে সেকেন্ড, এভাবে করা যায়। আবার তোমরা লিখে বিয়োগ দিয়েও করতে পারো। তো আমরা এটাকে এভাবে লিখছি। তাহলে দৈর্ঘ্য কত ছিল এটা 210 মিটার বিয়োগ 122 মিটার সমান সমান 2 কয় দাও 10, 8 দাও 10, ধরে 3 কয় দাও 11, 8 দাও 11, মানে 88 মিটার। 88 মিটার যাচ্ছে কত সেকেন্ডে? এখানে 25 বিয়োগ 17 সমান সমান 8 7 15, মানে 8 সেকেন্ডে। এবার কি বলছে না, আমরা যে কোনো একটা বার করবো, হয় 25 সেকেন্ডে কিংবা 17 সেকেন্ডে। আমরা এখানে লিখব 25 সেকেন্ডে। তাহলে 25 সেকেন্ডে কতটা যাবে? এইভাবে আমরা, যদিও আমাদের সময়টাকে বাঁ দিকে আর দৈর্ঘ্যটাকে ডান দিকে রাখলে বুঝতে তোমাদের সুবিধা হতো। তো যাই হোক, আমরা যেভাবে সাজিয়ে নিয়েছি, তোমরা সময়টাকে বাঁ দিকে রাখবে আর দৈর্ঘ্যটাকে ডান দিকে রাখবে। তো চলো এবার আমরা যদি এটা সমাধান করি, ঐকিক নিয়মে করে নিই, তাহলে কি লিখবো না 8 সেকেন্ডে যাবে সমান সমান 88 মিটার। 1 সেকেন্ডে যাবে সমান কম যাবে, তাহলে 88/8 মিটার। আর 25 সেকেন্ডে যাবে সমান সমান 88 × 25/8, 8 11 88 সমান সমান 5 11 55, 11 × 22 আর 5 হবে 27, 275 মিটার। তাহলে 25 সেকেন্ডে ট্রেনটি মোট দূরত্ব যাবে 275 মিটার, কিন্তু 25 সেকেন্ডে গিয়েছিল কত? এই 210 মিটার। এটা সেতু, তাহলে 210 মিটার যদি সেতুটা হয়, তাহলে ট্রেনটার দৈর্ঘ্য কত? তাহলে অতএব ট্রেনটির দৈর্ঘ্য সমান সমান 275 বিয়োগ 210 মিটার সমান সমান কত হবে? সমান 65 মিটার। তাহলে ট্রেনটার দৈর্ঘ্য ছিল 65 মিটার। এবার কি চেয়েছে না, বলেছে ট্রেনটির দৈর্ঘ্য এবং গতিবেগ নির্ণয় করতে বলেছে। তার মানে গতিবেগ আমরা যদি ঘন্টায় বার করি, তাহলে ঘন্টায় কতটা যাবে? এখানে দেখো 8 সেকেন্ডে যাচ্ছিল 88 মিটার ওই ট্রেনটাই। তাহলে শেষ 60 সেকেন্ডে, মানে মিনিটে বলতে পারি বা 3600 সেকেন্ডে, ঘন্টায় বলতে পারি। আমরা যদি মিনিটে নিয়ে আসতাম তাহলে কী হবে? এখানে গতিবেগ সমান এই 88/8 গুণ, আমরা একে 3600 দিয়ে গুণ করছি, মানে 3600 সেকেন্ড দিয়ে, তার মানে 1 ঘন্টা। তাহলে 8 11 88 সমান সমান কত হবে? 6 11 66, আর 3 11 33, আর 6 হবে 39, এত মিটার। অর্থাৎ 39,600 মিটার সমান 39.6 কিমি পার ঘন্টা। তাহলে আসলে ট্রেনটির গতিবেগ ছিল 39.6 কিমি পার ঘন্টা, আর ট্রেনটির দৈর্ঘ্য ছিল 65 মিটার। তো এই হলো আমাদের আরও একটি গুরুত্বপূর্ণ পাটিগণিতের প্রশ্নের সমাধান। এবার আমরা চলে যাব এই পর্বের শেষ অঙ্ক, এই পৃষ্ঠার শেষ প্রশ্ন। তো চলো বাকি আজকের পর্বের শেষ প্রশ্ন 3 দাগের ই কি রয়েছে? বলেছে একটি আয়তক্ষেত্রাকার অভিনয় মঞ্চের দৈর্ঘ্য হলো প্রস্থের দ্বিগুণ। গোটা মঞ্চকে ত্রিপল দিয়ে ঢাকা দিতে 6048 টাকা খরচ হয়। প্রতি বর্গমিটার ত্রিপলের দাম 21 টাকা হলে মঞ্চটির দৈর্ঘ্য ও প্রস্থ কত? তাহলে প্রতি বর্গমিটার 21 টাকা হিসাবে মোট খরচ হচ্ছে কত? 6048 টাকা। তাহলে এখানে মঞ্চটির ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রাকার মঞ্চের ক্ষেত্রফল সমান সমান 6048 ভাজিত 21 সমান কত হবে? ভাগ করবো আমরা, একে ভাগ করলে হবে 6048, একে 21 দিয়ে ভাগ করলে 21 দুগুণে হবে 42, 2 কয় দাও 10, 8 দাও 10, 4 কে 5 কয় দাও 6, 1 দাও 6, এটা গেল। তাহলে কত হবে এবার? 8 দিয়ে গেল, 8 একে 8, 8 দুগুণে 16, 168, 8 কয় দাও 14, 6 দাও 14, 4 কে 7 কয় দাও 8, 1 দাও 8, আবার 8 দিয়ে যাবে, অর্থাৎ 168। তার মানে উত্তর পাচ্ছি আমরা 288। তার মানে 288 বর্গমিটার। এটা হবে আয়তকার মঞ্চটির ক্ষেত্রফল। এটা যদি একটা আয়তকার মঞ্চ হয়, তার ক্ষেত্রফল হলো এটা হলো দৈর্ঘ্য আর এটা হলো প্রস্থ। এই আয়তকার মঞ্চের ক্ষেত্রফল পেয়ে গেছি আমরা
288 বর্গমিটার। এখানে একটি শর্তে রয়েছে দৈর্ঘ্য এবং প্রস্থগুলি। কি বলেছে না, দৈর্ঘ্য হলো প্রস্থের দ্বিগুণ। ধরে নিচ্ছি, ধরি প্রস্থ সমান সমান x মিটার, অতএব দৈর্ঘ্য সমান সমান 2 ইন্টু x সমান 2x মিটার, 2x মিটার। শর্তে এখানে আমরা জানি কি না, দৈর্ঘ্যের সঙ্গে প্রস্থের যদি গুণ করি তাহলে ক্ষেত্রফল হয়, আর এখানে ক্ষেত্রফল দেওয়া আছে 288 বর্গমিটার। তাহলে লিখব কি না, 2x ইন্টু এক্স সমান 288, বা 2x স্কোয়ার সমান 288, বা এক্স স্কোয়ার সমান এই 288কে 2 দিয়ে ভাগ সমান 144। এবার x সমান সমান দুটো বার 144 সমান 12। তাহলে 12টা হলো কি না x, মানে এই দৈর্ঘ্য, এই প্রস্থটা হলো x। তাহলে লিখব কি, অতএব প্রস্থ সমান সমান 12 মিটার, আর দৈর্ঘ্য সমান সমান 12 গুণ 2 সমান 24 মিটার, 24 মিটার। তাহলে এই আয়তকার যে চিত্রটা বা মঞ্চ, তার দৈর্ঘ্য হলো 24 মিটার আর প্রস্থ হলো 12 মিটার, এবং ক্ষেত্রফল পেলাম 288 বর্গমিটার। তো এই ছিল আজকের পর্বের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই প্রশ্নপত্রের সমাধান আমরা করতে চলেছি, যার মধ্যে 3 দাগের এফের অঙ্কটির সমাধান আমরা এখন তুলে ধরব। 3 দাগের এফেতে কি বলেছিল দেখো, বলেছে তুমি সকাল 6টায় ট্যাক্সি করে বাড়ি থেকে বেরিয়ে কোথাও গিয়ে ওখানে 1 ঘন্টা 30 মিনিট বিশ্রাম নিয়ে সন্ধ্যা 6টায় বাড়িতে ফিরলে। ট্যাক্সির গতিবেগ ঘন্টায় 48 কিমি হলে বাড়ি থেকে তোমার গন্তব্যস্থলের দূরত্ব কত, এটা বার করতে হবে। তো দেখো, সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা, সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত হবে সমান সমান কত ঘন্টা, 12 ঘন্টা। সহজ হিসাব, এটা হলো 12 ঘন্টা। এবার ওই যাতায়াতের মধ্যে 1.5 ঘন্টা বা 1 ঘন্টা 30 মিনিট বিশ্রামে গেছে, তাহলে বাকি সময়টা কি না ট্যাক্সিটা চলেছে। তাহলে ট্যাক্সি চলেছে সমান সমান এই 12 ঘন্টা বিয়োগ 1 ঘন্টা 30 মিনিট সমান সমান হবে 10 ঘন্টা 30 মিনিট, 10 ঘন্টা 30 মিনিট। এবার এই সময়টাকে আমরা যদি সম্পূর্ণটাকে মিনিট করে নিই তাহলে হবে কত, তাহলে হবে আমাদের 10 গুণ 60 যোগ 30 মিনিট সমান হলো 600 যোগ 30 মানে 630 মিনিট, 630 মিনিট। অর্থাৎ 630 মিনিট ট্যাক্সিটা চলেছে। এখন বলা আছে কি, ট্যাক্সির গতিবেগ ঘন্টায় হলো 48 কিমি, মানে 1 ঘন্টায় অর্থাৎ 60 মিনিটে যায় 48 কিমি। তাহলে এই 630 মিনিটে কত দূরত্ব যায়, তাহলেই আমরা পেয়ে যাব বাড়ি থেকে গন্তব্যস্থলের দূরত্ব। এখন আরও একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে যে গিয়েছে এবং ফিরে এসেছে, অর্থাৎ একই জায়গাকে দুবার আসা যাওয়াতে দুবার গুনতে হচ্ছে আমাদের। তাহলে এটাকে আমরা এই সময়টাকেও আমরা 2 দিয়ে ভাগ করে নিতে পারি। প্রথমে এই সময়টাকে 2 দিয়ে ভাগ করে নিলে তাহলে যেতে সময় লাগবে না, বা আসতে, যেতে বা আসতে। এখানে বলেছে বাড়ি থেকে তোমার গন্তব্যস্থলের দূরত্ব চেয়েছে, তাহলে এখানে লিখব বাড়ি থেকে যেতে সময় লেগেছে, বাড়ি থেকে গন্তব্যস্থলে যেতে সময় লাগে সমান সমান 630 ভাজিত 2 সমান সমান 2 3 6 2 1 2, তার মানে 315 মিনিট, 315 মিনিট। এটা তার মানে যেতে সময় লেগেছে 315 মিনিট আর আসতে 315 মিনিট, মোট 630 মিনিট। এবার আমরা তাহলে বার করবো কি না, এখন লিখব যে 60 মিনিটে যায় সমান সমান 48 কিমি, 1 মিনিটে যায় কম যাবে, তাহলে 48-এর 60 কিমি, আর 315 মিনিটে যায় সমান 48 গুণ 315/60। এবার এতে কাটাকুটি করবো, 12 5 60, 12 4 48, 5 দিয়ে কাটলে 5 6 30, 5 3 15 সমান সমান 4 3 12, 4 6 24 আর 1 25, অর্থাৎ 252 কিমি।
252 কিমি গিয়েছে। তাহলে উত্তরটা হবে কি না, বাড়ি থেকে তোমার গন্তব্যস্থলের দূরত্ব কত? তাহলে লিখবো অতএব বাড়ি থেকে গন্তব্যস্থলের দূরত্ব সমান সমান 252 কিমি। এই হলো আমাদের এই দ্বিতীয় পর্বের প্রথম অঙ্ক, যেটি পাটিগণিত থেকে আমাদের বাকি ছিল গত পর্বের এই তৃতীয় পৃষ্ঠার প্রথম অঙ্ক এটি। তো এরকমই গুরুত্বপূর্ণ এই বাকি প্রশ্নগুলিও, আর এই বাকি প্রশ্নগুলির সমাধান তোমাদের সম্পূর্ণরূপে দেখতে হবে, তাহলে কিন্তু এই অঙ্কগুলো তোমাদের কাছে সহজ সরল হয়ে উঠবে আর তোমরা তার সমাধান আগামী দিনেও খুব সহজেই করতে পারবে। তো চলো এবার আমরা চলে যাবো বাকি যে প্রশ্নগুলো রয়েছে, অর্থাৎ এবার বীজগণিতের যে প্রশ্নগুলো তার সমাধান প্রথমে করে দেবো। তো চলো 4 দাগের প্রশ্ন। 4 দাগের প্রশ্নে আছে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। 5 থেকে 15 নাম্বার আছে। এতে রয়েছে বর্গ নির্ণয় করতে বলেছে। এর দাগে রয়েছে বর্গ নির্ণয় করো। কি রয়েছে না, a প্লাস বি প্লাস সি এর বর্গ নির্ণয়, মানে হোল স্কোয়ার সমান সমান কি হয়, এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এটা হবে সূত্র। তাহলে কি হলো না, a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার সমান হলো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এটা হলো আমাদের এই এর দাগের প্রশ্নের সমাধান। এবার দেখো বি এর দাগের প্রশ্ন। বি এর দাগে রয়েছে এখানে মান নির্ণয় করতে বলেছে এ বি এর মান কত। এখানে দেওয়া রয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 52, এ মাইনাস বি সমান 2 হলে এ বি সমান কত। তো দেখো আমরা এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান দেওয়া আছে 52, এর থেকে উত্তরটাকে বার করবো। তো এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি না, দুটো সূত্র আছে। একটা হলো এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা হলো এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। এখানে যেহেতু এ মাইনাস বি সমান সমান 2 দেওয়া আছে, এই মানটা দেওয়া আছে, তাহলে আমরা এখানে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab এই আকারে লিখব, অর্থাৎ এই সূত্রটাকে আমরা এইভাবেই লিখলাম। এবার লিখলাম সমান সমান 52। এখন এ মাইনাস বি সমান সমান কি না 2 আছে, এখানে মান বসিয়ে দেবো 2, তাহলে তার হোল স্কোয়ার প্লাস 2ab সমান সমান 52, বা এখানে লিখবো তাহলে 4 প্লাস 2ab সমান 52, বা 2ab সমান 52 থেকে 4 বিয়োগ, 52 থেকে 4 বিয়োগ করলে কত হবে না 52 বিয়োগ 4 সমান সমান 48, অর্থাৎ 2ab সমান 48। তাহলে ab সমান সমান কী হবে 48/2, অতএব ab সমান সমান 2 24 হবে 48, তাহলে এটা হবে 24। তাহলে ab এর মান হবে কত না 24। এটা হলো আমাদের এই 4 দাগের এ এবং বি এর দাগের অঙ্কের সমাধান। এবার দেখো আরও একটি রয়েছে সি। সি এর দাগে রয়েছে একটা উৎপাদক বিশ্লেষণ করো, তারও সমাধান আমরা এখানে করছি। এখানে সি এর দাগের অঙ্কটা রয়েছে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 6yz মাইনাস 9z স্কোয়ার, এটা আছে। তাহলে এখানে ভালো করে লক্ষ্য করো, এটা সি এর দাগের অঙ্ক, দাগটা হলো সি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 6yz, এখানে 6yz আছে। তাহলে এখানে আমরা লিখবো এভাবে, এই এক্স স্কোয়ার মাইনাস, এখানে লিখবো আমরা বন্ধনীর ভিতরে লিখছি ওয়াই স্কোয়ার, মাইনাসটা বন্ধনীর বাইরে নিয়ে নিয়েছি, তাহলে এখানে হবে প্লাস 6yz, মাইনাসটা নিয়ে নিয়েছি তাহলে প্লাস হয়ে যাবে এটা 9z স্কোয়ার, সমান সমান এটা লিখবো আমরা এক্স স্কোয়ার মাইনাস, এটা কি হবে না, এটা সরাসরি না লিখে একবার ভাঙলাম কি না ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু ওয়াই ইন্টু 3z প্লাস 3z এর হোল স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার মাইনাস এক্স এর হোল স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস 3z তার হোল স্কোয়ার। এবার এটা হলো এ, এটা যদি বি হয় তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে আমরা এটাকে করবো, তাহলে কি হবে এক্স প্লাস ওয়াই প্লাস 3z, এবার হলো কি এক্স মাইনাস ওয়াই মাইনাস 3z। এটা হবে আমাদের এই দুটি অঙ্কের সমাধান, তিনটি এ বি এবং সি, এই তিনটি অঙ্কেরই সমাধান আমরা এই 4 দাগের যে প্রশ্নগুলো ছিল যে বীজগণিতের তার সমাধান করে দিলাম। এবার এই অংশটাকে পরিষ্কার করে নিয়ে বাকি প্রশ্নগুলো যে রয়েছে তোমাদের তারও সমাধান আমরা এই পর্বেই তুলে ধরবো। তো চলো সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য ধরে দেখো এবং সেই সঙ্গে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সকলে সাবস্ক্রাইব করো আর তার সাথে সাথে তোমাদের মতামত এবং শেয়ার করো। তো চলো 4 দাগে ডি। 4 দাগে ডি এতে কী রয়েছে, এখানে বলেছে উৎপাদকে বিশ্লেষণ করো, এটিও একটি উৎপাদক বিশ্লেষণ। এখানে বলা আছে x টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস y4, এটা আছে। আমরা এই দুটোর মধ্যে প্রথমে সূত্রটাকে তৈরি করবো, তাহলে কী হবে এখানে লিখবো এক্স স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস এটা যাচ্ছে আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার
এই দুটোর মিলে যদি সূত্রটা করি তাহলে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস কি না 2 ইন্টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান সমান কী হবে এটা তাহলে না এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার থেকে একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বিয়োগ দিয়ে দেবো, তাহলে থাকবে এখানে এই এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার। আমরা এখন এটাকে ডাইরেক্ট লিখছি, কী লিখবো না এক্স ওয়াই তার হোল স্কোয়ার। তাহলে এখন এটা যদি এ হয় এটা যদি বি হয় তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান হবে কি এ প্লাস বি অর্থাৎ এক্স ওয়াই, আবার এ মাইনাস বি অর্থাৎ এক্স ওয়াই। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, এটা হবে আমাদের ডি এর দাগের প্রশ্নের সমাধান। এবার ই এর দাগের প্রশ্ন, ই এর দাগের প্রশ্নে রয়েছে সমাধান করতে বলা আছে। এখানে রয়েছে এক্স বাই এ প্লাস বি সমান এক্স বাই বি প্লাস এ, এটা আছে। তো এদের সমাধান করবো আমরা। তো কীভাবে সমাধানটা করবো না এক্ষেত্রে আমরা এভাবে লিখবো, এখানে এই এক্স বাই এ মাইনাস এক্স বাই বি, এক্স পদগুলোকে আমরা বাঁ দিকে নিয়ে দিলাম, আর তাহলে ডান দিকে রইল কি না এ আর এই বি গেল অর্থাৎ মাইনাস বি, বা এখানে লসাগু হবে এ বি, তাহলে হবে বি এক্স মাইনাস এ এক্স সমান এ মাইনাস বি। এবার এদের মধ্যে কমন নিয়ে নেব, কমন নিলে থাকছে কি না বি মাইনাস এ সমান সমান এখানে আছে কি না এ বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানেও বি মাইনাস এ, এখানেও কিন্তু আছে বি মাইনাস, এখানে এ মাইনাস বি, তাহলে এটা একে অপরের কে কাটবো আমরা, একটা এটাকে কাটছি এটা দিয়ে মাইনাস ওয়ান দিয়ে, তাহলে কেটে যাচ্ছে, অর্থাৎ এখানে কি হলো না এক্স সমান সমান এটা মাইনাস এ বি, তাহলে এক্স সমান পাবো কত, অতএব এক্স সমান পেলাম আমরা মাইনাস এ বি। এটা গেল আমাদের এই ইয়ের দাগের প্রশ্ন। এবার দেখো এই চারের দাগের এফের দাগের একটি রয়েছে প্রশ্ন, এটিও একটি সমাধান অঙ্ক। এফের দাগে কি বলেছে দেখো, বলেছে আমার ব্যাগে 5 টাকা ও 10 টাকা মোট মুদ্রা সংখ্যা হলো 20টি, ব্যাগে মোট 145 টাকা থাকলে কোন মুদ্রা কতগুলি আছে নির্ণয় করো। আমরা যে কোনো একটা সংখ্যা ধরে নিতে পারি, অর্থাৎ 5 টাকার সংখ্যা বা 10 টাকার সংখ্যা। আমি ধরে নিচ্ছি, ধরি 5 টাকার সংখ্যা সমান সমান এক্স, অতএব 10 টাকার সংখ্যা সমান কত হবে, মোট সংখ্যাটা হলো 20টি, তাহলে 20 থেকে এই এক্স বিয়োগ, তাহলে এটা 10 টাকার সংখ্যা আর এটা হলো 5 টাকার সংখ্যা। শর্তে কী লিখবো, তাহলে এখানে লিখবো 5x প্লাস এখানে আছে এই 20 মাইনাস এক্স, তাকে গুণ হবে 10 দিয়ে, গুণ 10 সমান সমান 145 টাকা, এভাবে লিখবো। তাহলে এখানে লিখবো আমরা 5x প্লাস 200 মাইনাস 10x সমান 145, বা 5x থেকে 10x থেকে 5x চলে থাকে মাইনাস 5x, তাহলে হলো মাইনাস 5x সমান এটা হবে 145 মাইনাস 200, বা মাইনাস 5x সমান মাইনাস 5 5 দাও 10 5 দাও 10, 4 একে 5 5 দাও 10 5 দাও 10 55, দুই দুই মিলে যাচ্ছে, কেটে গেল। তাহলে অতএব x সমান 5 11 হবে 55, মানে 5 টাকার সংখ্যা হবে 11টি, অতএব 5 টাকার সংখ্যা সমান 11টি, আর 10 টাকার সংখ্যা সমান 20 বিয়োগ 11 সমান সমান হবে 9টি, তাহলে 9টি হবে 10 টাকা আর 11টি হবে 5 টাকার নোটের সংখ্যা। তো এই হলো আমাদের এই পর্বের আরও গুরুত্বপূর্ণ তিনটি যে বীজগণিতের প্রশ্নের সমাধান, সেই প্রশ্নগুলির সমাধান আমরা করে দিলাম। এবার আমরা চলে যাব এই পর্বেই রয়েছে দ্বিস্তম্ভের যে চিত্র অঙ্কন, তা আমরা এবার তুলে ধরব। তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে এই প্রশ্নপত্রটির তোমাদের সমাধান পাওয়া হয়ে যাবে। তো চলো 5 দাগের প্রশ্ন। 5 দাগের প্রশ্নে বলেছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 নাম্বার, মোট 2টি প্রশ্ন রয়েছে, এই 2টি প্রশ্নের মধ্যে আমাদের একটি প্রশ্নের সমাধান করতে বলা আছে, আমরা 2টি প্রশ্নেরই সমাধান করব। তো দেখো এর দাগের প্রশ্ন, এখানে বলেছে তোমাদের সপ্তম শ্রেণীর 55 জন ছাত্র ও অষ্টম শ্রেণীর 60 জন ছাত্রের প্রিয় খেলার তথ্য নিচে দেওয়া হলো, এই তথ্য দ্বিস্তম্ভের চিত্রের মাধ্যমে প্রকাশ করতে বলেছে। তো আমরা এটা এইভাবে অঙ্কন করব। এখানে লিখব খেলার নাম, খেলা, এখানে লিখব ছাত্র সংখ্যা, এখানে 0 1 2 3 4 5 6 7 8 9 10 11
কত পর্যন্ত আছে এখানে? সর্বোচ্চ রয়েছে 16। তো আমরা এখানে আরও কয়েকটা কেটে নিচ্ছি ঘর এইভাবে। তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা এখানে 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 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16টা 17টা 18টা 19টা 20টা 21টা। এখন 21টা পর্যন্ত আমরা কি করেছি? এখানে রেখাঙ্কিত করে নিয়েছি। তো দেখো এখানে তার সঙ্গে সঙ্গে আমরা এখানে সপ্তম শ্রেণীকে চিহ্নিত করছি। সপ্তম শ্রেণীকে চিহ্নিতকরণ করছি আমরা এইভাবে, ধরো এভাবে। আর অষ্টম শ্রেণী একে চিহ্নিত করছি আমরা, ধরো এইভাবে 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 আমরা অষ্টম শ্রেণীকে চিহ্নিতকরণ করব। তাহলে প্রথমে রয়েছে ক্রিকেট, তারপরে রয়েছে ফুটবল, তারপরে রয়েছে সাঁতার, তারপরে রয়েছে হকি, এরপরে আছে খোখো, এগুলো আছে। তো এখন প্রথমে রয়েছে ক্রিকেট। সপ্তম শ্রেণীতে আছে 12 জন আর অষ্টম শ্রেণীতে আছে 14 জন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 জন। সপ্তম শ্রেণীতে রয়েছে 12 জন আর অষ্টম শ্রেণীতে আছে 14 জন, 13 14। এভাবে রেখাঙ্কিত করলাম বা স্তম্ভচিত্র। সপ্তম শ্রেণীকে আমরা এভাবে গোল্লা দেবো এভাবে, আর অষ্টম শ্রেণীকে আমরা এভাবে ঢেউ খেলাবো, এভাবে আমরা ঢেউ খেলিয়ে দেবো। এই গেল ক্রিকেট। এবার ফুটবলে আছে 14 আর 16। ফুটবলে আছে 14, তাহলে এটা সোজাসুজি 14 আর এটা হবে 16, তাহলে 14 15 16 অর্থাৎ এখানে এটা হবে। তাহলে এখানে আবার একই রকম হবে, এইভাবে স্তম্ভচিত্রগুলো তোমরা তুলে ধরবে। এই হলো ফুটবল। এবার সাঁতার 8 আর 10। 1 2 3 4 5 6 7 8, 8 অর্থে এখান থেকে এটা, আর এটা 10, তার মানে 1 2 3 4 5 6 7 8 9 10 এখানে যাবে, তার মানে এটা হবে 10। আবার রয়েছে হকিতে 11 12, তাহলে 10 এটা হবে 11 আর 12 আছে তার চেয়ে উপরে এখানে আছে। এবার আছে খোখোতে আছে 10 আর 8। 1 2 3 4 5 6 7 8 9 10 10 এটা এই সোজাসুজি এটা আছে আর 8 আছে এই সোজাসুজি, এ আছে খোখো। তাহলে আমরা এবার এদের রেখাঙ্কিত করে নেব। এভাবেই এদের রেখাঙ্কিত করব। এভাবে রেখাঙ্কিত করে নেব। তো এই হলো আমাদের এই স্তম্ভচিত্র, যেখানে তোমরা এদের নাম্বারিং করে দিতে পারো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 এভাবে নাম্বারিং করে দিতে পারো। এখানে ছাত্র সংখ্যা লিখলাম, এখানে খেলা বিভিন্ন খেলা, এবং এখানে আমরা দেখিয়ে দিয়েছি সপ্তম শ্রেণীকে আমরা এই গোল্লা চিহ্ন দিয়ে বুঝিয়েছি, স্তম্ভচিত্রগুলো অঙ্কন করেছি, আর এভাবে ঢেউ খেলিয়ে অর্থাৎ আমরা এখানে বক্ররেখা দিয়ে তোমাদের দেখিয়েছি যে কীভাবে অষ্টম শ্রেণীর ছাত্র সংখ্যাটা দেখানো হয়েছে। তো এই হলো আমাদের এই পর্বের 5 দাগের যে দ্বিস্তম্ভের তারও প্রথমটি ছবি আমরা তুলে ধরলাম। এবার আমরা চলে যাব দ্বিতীয় যে প্রশ্ন, অর্থাৎ বিয়ের দাগের প্রশ্ন, তার সমাধান। বিয়ের দাগের প্রশ্ন বলেছে কৃষ্ণনগরের এক কুমোরের 5 মাসের মাটির পুতুল ও শলার তৈরি পুতুলের তথ্য নিচে টেবিলে দেওয়া হলো। এই তথ্য দ্বিস্তম্ভচিত্রের আকারে প্রকাশ করো। মাসের নাম জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল আর মে, এই 5 মাসের। এবং মাটির পুতুল বলা রয়েছে 600, 550, 450, 750, 900। সোলার পুতুল বলেছে 500, 450, 600, 650 এবং 700। তো এদের আমাদের দ্বিস্তম্ভ করতে হবে। তো আগের অঙ্কটির মতোই এই অঙ্কটিও আমরা তৈরি করব। এখানে মাসের নাম লিখব, মাসের নাম, আর এখানে লিখব পুতুল
পুতুল সংখ্যা, পুতুল সংখ্যা, এখানে নিলাম পুতুল সংখ্যা। এবার এখানে আমরা 1 একক সমান সমান 50টি পুতুল, 1 একক সমান সমান হচ্ছে 50টি পুতুল। এইভাবে এটাকে আমরা রেখাঙ্কিত করব। তো দেখো এখানে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তাহলে এখানে কত পর্যন্ত আছে? 900 পর্যন্ত সর্বোচ্চ, তাহলে আরও একটা করে ঘর লাগবে। আমরা এভাবে এদের রেখাঙ্কিত করে দিলাম। এগুলো হলো আমাদের মোট 20টা আমাদের দাগ দেওয়া আছে, মানে এক একটা একক। এখন মাটির পুতুল, মাটির পুতুলকে আমরা দেখাবো কিভাবে না 3টে দাগে দিই। আর সোলার পুতুল দেখাবো কিভাবে না এইভাবে দুটো করে ঢেউ খেলিয়ে। তো এইভাবে আমরা এদের স্তম্ভগুলো তৈরি করব। প্রথমে আছে জানুয়ারি, তারপরে আছে ফেব্রুয়ারি, তারপরে আছে মার্চ, তারপর আছে এপ্রিল, তারপরে আছে মে, এগুলো আছে। এখন জানুয়ারি মাসে আছে 600, তাহলে এক একটাতে 50 করে হলে 12টা দাগে যাবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, অর্থাৎ এটা হবে আমাদের 600 জানুয়ারি মাসে। এখানে আমরা 3টে করে দাগ দেবো। এভাবে এদের রেখাঙ্কিত করলাম। এটা গেল আমাদের মাটির পুতুল। আর সোলার পুতুল আছে 500, মানে 10টা দাগে যাবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, অর্থাৎ এখান থেকে এটা। এখানে আছে কি? এভাবে ঢেউ খেলিয়ে দেবো, এভাবে ঢেউ খেলিয়ে দেবো, এভাবে জোড়া ঢেউ খেলিয়ে দেবো। এটা হলো আমাদের সোলার পুতুল। এবারে হচ্ছে ফেব্রুয়ারিতে 550, মানে 11 দাগের ঘর, অর্থাৎ এই দাগ পর্যন্ত। আর 450, মানে 9 দাগ পর্যন্ত, অর্থাৎ এই দাগ। এখানে আমরা তাহলে রেখাঙ্কিত করব কিভাবে না, এটাকে আমরা রেখাঙ্কিত করব এইভাবে, আর এখানে এটাকে এইভাবে রেখাঙ্কিত করব। এই গেল ফেব্রুয়ারি মাস। এবার মার্চে বলা আছে 450 রয়েছে মাটির পুতুল, তাহলে 450 আছে মাটির পুতুল। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, অর্থাৎ এই দাগ পর্যন্ত আমরা দেখাবো এদের। আর 600 রয়েছে সোলার পুতুল, অর্থাৎ 12 দাগ পর্যন্ত, এই ঘর পর্যন্ত যাবে। এইভাবে দেখাবো। তাহলে এখানেও ঠিক একই রকমভাবে 3টে করে দাগ দেবো। আর এটা এইভাবে জোড়া বক্ররেখা দেবো, জোড়া বক্ররেখা তুলে ধরবো। এগুলো মার্চ মাস। এবার এপ্রিল মাসে 750 এবং 650, 750 অর্থাৎ 12, 13, 14, 15, এই 15 ঘর পর্যন্ত যাবে, অর্থাৎ এটা এখান পর্যন্ত আসবে, এইভাবে এটাকে রেখাঙ্কিত করব। এগুলো আমাদের এপ্রিল মাসের স্তম্ভচিত্র মাটির পুতুল। এবার সোলার পুতুল আছে 650, মানে 11 ঘর পর্যন্ত, 12, 13 ঘর পর্যন্ত যাব। তাহলে এই ঘর পর্যন্ত আমরা নেব, এখানে এই অংশটা পর্যন্ত আমরা নেব, এইভাবে এটাকেও রেখাঙ্কিত করে দিলাম। এবার মে মাসে কি রয়েছে না, এখানে বলা আছে 900 এবং 700, অর্থাৎ 18 ঘরে যাব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, অর্থাৎ এটা এরকম জায়গায় যাবে, এই জায়গা থেকে আসবে, এটা হবে। আর রয়েছে 700, মানে 14 ঘর। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, অর্থাৎ এটা এখানে যাবে। এইভাবে জায়গার অভাবে তার মানে এই অংশটা গিজিবিটি হয়ে গেল, তো এটা এইভাবে আমরা চিহ্নিতকরণ করে দেবো এটাকেও। আর এটা হবে এইভাবে। তো এই হলো আমাদের এই পর্বের যে দুটি স্তম্ভচিত্রের অঙ্ক ছিল তারও সমাধান আমরা পড়েতে তুলে ধরলাম। বাকি রইল আমাদের এই জ্যামিতির যে 3টি প্রশ্ন রয়েছে তার সমাধান। তো সেই 3টি প্রশ্নের সমাধান এবার আমরা চলে যাবো আমাদের খাতার পৃষ্ঠাতে। সেখানে আমরা তোমাদের এই জ্যামিতির যে প্রশ্নগুলো রয়েছে তা নিখুঁতভাবে বুঝিয়ে দেবো, যাতে করে তোমরা বাড়িতে পুনরায় অঙ্কগুলো করতে পারো। তো চলো এবার আমরা চলে যাবো বাকি। এবার দেখো
ছয়ের দাগের বলেছে কি না যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, অর্থাৎ এই জ্যামিতির অংশের দুটি প্রশ্ন ছয়ের দাগের রয়েছে, দুটি প্রশ্ন করতে বলা আছে, মোট দেওয়া রয়েছে 3টি। তো প্রথমেই বলেছে কি না একটি চতুর্ভুজের ABCD অঙ্কন করতে বলা আছে। চতুর্ভুজ ABCD অঙ্কন করো যার AB সমান 5.2 সেমি, BC সমান 6 সেমি, CD সমান 4.4 সেমি, AD সমান 7 সেমি এবং AC সমান সমান 10 সেমি। এই চতুর্ভুজটি আমাদের অঙ্কন করতে বলা আছে। তো প্রথমেই আমরা স্কেল দিয়ে মেপে নেব যে সমস্ত মাপগুলো বলেছে। তাহলে প্রথমেই বলেছে 5.2 সেমি, এখানে 5.2 সেমি, এটা হলো আমাদের 5.2 সেমি। এবার আছে এখানে পয়েন্ট করব কি বলেছে না 6 সেমি বলেছে, BC আছে 6 সেমি, অর্থাৎ এই হলো 6 সেমি। এবার রয়েছে CD আছে 4.4 সেমি, CD আছে 4.4 সেমি। আর রয়েছে AD রয়েছে 7 সেমি, AD 7 সেমি। এবার আছে AC আছে 10 সেমি, এটা হলো AD। এবার আমরা এখানে নাম সহ এদের পরিমাপগুলো লিখে নেব। AB 5.2 সেমি, রয়েছে BC 6 সেমি, রয়েছে CD 4.4 সেমি, আর রয়েছে AD 7 সেমি এবং AC 10 সেমি। এই হলো আমাদের 4টি বাহু এবং তার সাথে সাথে AC কর্ণ, এই মাপগুলি দেওয়া আছে। প্রথমে আমরা এখান থেকে একটা বাহু নিয়ে নেব, এইভাবে একটা আমরা এখানে একটা বাহু নিয়ে নেব। কী রয়েছে না এই হলো আমাদের একটি সরল রেখা। এখন পেন্সিল কম্পাসের মাধ্যমে আমরা এবার এই মাপগুলো কাটব। তো প্রথমেই বলেছে কি না প্রথমেই বলেছে এবি সমান সমান আছে 5.2 সেমি। তো আমরা এই 5.2 সেমি এবি থেকে কেটে নেব, এবি অংশটা কেটে নিলাম। এখানে এই এবি হলো আমাদের 5.2 সেমি। তাহলে এটার নাম হলো এ, এটার নাম হলো বি, এটার নাম দিলাম আমরা এক্স। এবার এখানে আছে এসি আছে কর্ণ। এবার কর্ণে চলে আসবো, এসি কর্ণ, এই কর্ণ এখান থেকে আমরা বসিয়ে এখানে কাটব। এবার রয়েছে কি বিএতে বস করিয়ে আমরা এবার সেই সি বিন্দুটাকে চিহ্নিতকরণ করব, অর্থাৎ এখানে এটা হবে আমাদের সি বিন্দু। তাহলে এখানে আমরা প্রথমে যোগ করে নেব, এই হলো আমাদের সি, এটা হবে আমাদের সি। এটা হবে সি বিন্দু। এবার সি থেকে ডি, অর্থাৎ এখান থেকে আমরা এদিকে কাটবো। আর এ থেকে ডি, তাহলে ডি বিন্দুটা আমাদের নির্দিষ্ট হয়ে গেল। এখানে সি থেকে ডি আবার একবার মাপ নিতে হচ্ছে, এই জায়গাতে আসছে, অর্থাৎ এখানে হবে এর পয়েন্ট। তাহলে যোগ করলে পাচ্ছি এভাবে, আর এটা হবে আমাদের এ বিন্দুর সঙ্গে এবার ডি এর যোগ করব। তো এই হলো এই ABCD, এটি হলো আমাদের ওই উদ্দিষ্ট চতুর্ভুজ যার AB সমান সমান আছে 5.2 সেমি, এই AC কর্ণ সমান সমান আছে 10 সেমি, BC সমান সমান হয়েছে 6 সেমি, আর CD সমান 4.4 সেমি এবং AD সমান 7 সেমি। তো এই গেল 6-এর দাগের 1-এর জ্যামিতির যে প্রশ্ন তার সমাধান। এবার দেখো 2-এর দাগের প্রশ্ন। 2-এর দাগের কি প্রশ্ন রয়েছে দেখো, এখানে বলা আছে এবার 2-এর দাগে, অর্থাৎ 6-এর 2-তে কি বলেছে, এখানে বলা রয়েছে একটি রম্বস অঙ্কন করো যার একটি বাহু 3 সেমি এবং কর্ণের দৈর্ঘ্য 5 সেমি। কর্ণের দৈর্ঘ্যটা দেওয়া আছে আর তার সঙ্গে সঙ্গে একটি বাহু দেওয়া রয়েছে। আমরা এর এবার অঙ্কন করব একটা রম্বস। তো প্রথমে আমরা এই দুটো মাপ নিয়ে নিচ্ছি। প্রথম মাপটা আছে আমাদের কত না 3 সেমি, এখান থেকে এটা হলো আমাদের 3 সেমি, আর এখান থেকে এটা হলো 5 সেমি কর্ণ। এবার আমাদের একটা যে কোনো রেখা আমরা নিয়ে নিলাম। এবার এটা হচ্ছে আসলে আমাদের কি না কর্ণ করে, একে আমরা কর্ণ ধরে নেব। তো
তো যদি কর্ণ ধরে নিই তার মানে এই 5 সেমি কর্ণ যদি ধরি তার মানে এটা দুদিক থেকে হবে, অর্থাৎ কর্ণটা কি হয়, সামান্তরিকের কর্ণদ্বয় সমকোণে সমদ্বিখণ্ডিত হয়। তাহলে এটা যদি প্রথমে আমরা এখানে ধরে নিই এটা হলো 3 সেমি, তাহলে এটা 3 সেমি হলে বাকি অংশটা আমাদের 3 সেমি প্রথমে করে নিতে হবে। এই 5 সেমি হলে এটা 5 সেমি হলে এটাও 5 সেমি, তাহলে 5 বাই 10 সেমি আমরা রেখাংশ থেকে কেটে নিলাম, এইভাবে কেটে নিলাম। এটা হলো যদি নাম দিই আমরা এ এক্স, তাহলে এটা হবে আমাদের বি আর এটা হলো আমাদের ও। এখন এখানে আমরা একটা লম্ব অঙ্কন করছি, এখানে যদি একটা লম্ব অঙ্কন করি অর্থাৎ 90 ডিগ্রি কোণ, কারণ আমরা জানি কি রম্বসের কর্ণদ্বয় সমকোণে সমদ্বিখণ্ডিত থাকে, তাহলে এইভাবে আমরা 90 ডিগ্রি কোণ এঁকে নেব। 90 ডিগ্রি কোণ এঁকে নিলাম। 90 ডিগ্রি কোণ আঁকা হয়ে গেল, অর্থাৎ এইভাবে এটা নিচের দিকেও যেতে পারে এভাবে। এখন 3 সেমি যে বাহুগুলোর মাপ আছে সেই বাহুর মাপ নেব। তাহলে আমাদের এই 5 সেমি থেকে যেটা আছে সেই 5 সেমি দৈর্ঘ্যের রেখাংশ থেকে আমরা কাটব, অর্থাৎ 3 সেমি করে এর বাহুগুলো বেরিয়ে আসবে। তাহলে এখান থেকে 3 সেমি, আবার এদিকেও 3 সেমি, এবার এদের যোগ করে দেব। তাহলে এই হবে আমাদের রম্বস। এটা হলো আমাদের রম্বস। এর নাম দেবো আমরা কি, তাহলে এ বি আছে, এখানে দিলাম পি, এখানে দিলাম কিউ, তাহলে এ পি বি কিউ এটা হলো একটা রম্বস, যার বাহুগুলো হলো কত সেমি করে না 5 সেমি করে, বাহুগুলো হলো 3 সেমি করে, এবং কর্ণের দৈর্ঘ্য একটা আছে কি বলেছে না, এখানে বলেছে একটি কর্ণের দৈর্ঘ্য আছে 5 সেমি। তাহলে এটা হবে এই সমগ্র যে কর্ণটা সেটাকে আমরা কী করেছি না সমদ্বিখণ্ডিত করে নিয়েছি, অর্থাৎ এই কর্ণটা হলো 5 সেমি, তার মানে এটা হবে 2.5 সেমি, এটা হবে 2.5 সেমি, আর এখানে বাহুগুলো আছে কত করে না 3 সেমি করে, 3 সেমি করে। তো এই হলো আমাদের এই পর্বের দ্বিতীয় যে জ্যামিতিক প্রশ্ন তার সমাধান। এবার ঠিক একই রকমভাবে আমরা এই পর্বের শেষ প্রশ্ন, অর্থাৎ একটি সামান্তরিক অঙ্কন করো, LAND অঙ্কন করতে বলেছে, যার LA সমান 6.6 সেমি এবং AN সমান 5.4 সেমি এবং কোণ LAN সমান 45 ডিগ্রি। তো চলো এবার আমরা পরের প্রশ্নটি সমাধান করি। তো এবার দেখো, তাহলে প্রথমে বলেছে সামান্তরিক LAND অঙ্কন করতে বলেছে, যার LA সমান 6.6। তো আমরা প্রথমে এই 6.6 মাপটা নেব, 6.6 এটা হলো। তারপর রয়েছে AN সমান 5.4, তাহলে 6.6 এটা হলো LA আর এটা হলো AN, এটা আছে 5.4 আর এটা হলো 6.6 সেমি। এবার 45 ডিগ্রি একটা কোণ অঙ্কন করতে বলেছে, তো 45 ডিগ্রি কোণটিও আমরা অঙ্কন করে নেব। তো দেখো 45 ডিগ্রি কোণ, এখানে বসাবো, এবার চাঁদাটাকে বসিয়ে 45 ডিগ্রি কোণ এঁকে নেব। এই হলো 45 ডিগ্রি কোণ। এটা গেল 45 ডিগ্রি কোণ। এবার আমাদের কাজ হবে প্রথমে একটা যে কোনো সরল রেখা আঁকা। তো প্রথমে একটা সরলরেখা আঁকলাম, এই সরলরেখা থেকে এটার নাম দিলাম আমরা, যেহেতু কোণটির নাম বলা আছে কি LAN, তাহলে LA বাহুটা আমরা প্রথমে নেব, LA, এই LA নিলাম, LA, এখানে আমাদের এই 45 ডিগ্রি কোণ আঁকতে হবে, 45 ডিগ্রি কোণ। এ হলো 45 ডিগ্রি কোণ, ভিতর দিক থেকে আমরা 45 ডিগ্রি কোণ কেটে নিলাম। এবার এদের যোগ করে নেব। এবার 45 ডিগ্রি কোণ এঁকে নিলাম। এবার কাজ হবে কি না, এবার কাজ হবে আমাদের
এই 45 কোণ আঁকার পর এখান থেকে এই অংশটা যেটা বের হচ্ছে সেটা কি না এল এ এন হবে। তাহলে এন সমান কত, এবার এন, তো এন কাটবো, এই হলো আমাদের এন। এবার এখান থেকেও আমরা তাহলে এটা কেটে নিয়েছি, আবার এটা এখান থেকে এদিকে যাবে, আর এল এল এ অংশটা আবার এখান থেকে কাটবো। তাহলে এটা বাইরে চলে যাচ্ছে আমাদের, এই জায়গায় চলে যাবে, মাপে আমাদের এই জায়গাতে আসবে, অর্থাৎ এটা আমাদের খাতার বাইরে চলে গেল। আমাদের আরও খানিকটা বাইরের দিকে সরিয়ে গিয়ে আমাদের ছবিটাকে জায়গাটা দিতে হতো, এই জায়গায় যাবে, এটা হবে আমাদের সামান্তরিক, এই অংশটা পাবো। এর নাম হবে তাহলে এল এ এন ডি, ডি অর্থাৎ একটি সামান্তরিক যার এই এল এ সমান সমান এন ডি এবং সমান সমান ও সমান্তরাল, আর এই এল ডি সমান সমান এন এ। তো এই ছিল আমাদের এই পর্বের এই বরকুড়া হাই স্কুলের যে প্রশ্নপত্রটি তার সমাধান। তো আজকের পর্বে আমরা সম্পূর্ণ যে প্রশ্নপত্রটি তার সমাধান তুলে ধরলাম, অর্থাৎ বাকি যে 30 নম্বরের প্রশ্নের সমাধান ছিল তা আমরা আমাদের আজকের পর্বে তুলে ধরেছি। আশা করি তোমাদের এই পর্বটিও গত পর্বগুলির মতোই ভালো লেগেছে। তো অবশ্যই চ্যানেলটিকে সকলে সাবস্ক্রাইব করো, আর তার সাথে সাথে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। আগামী পর্বে আবারও একটি নতুন